দত্ত বাড়িতে আজ খুশির জোয়ার। চারিদিকে প্রচুর অতিথির সমাগম। আলোক সজ্জায় সেজে উঠেছে দত্ত বাড়ি। আজ তাদের একমাত্র মেয়ে ঝুমের বিয়ে। গয়নাগাটিতে বিছানা পুরোই অগোছালো। বিয়ের সাজ তার সম্পূর্ণ প্রায়। বিয়ের জন্য সে পুরোপুরি প্রস্তুত। কিন্তু ঝুমের চোখে মুখে এত উদ্বিগ্নতার ছাপ কেন? আসুন তবে আগের কিছু কাহিনীর সঙ্গে আমরা পরিচয় হই। ফোনের ওপাশে যে আছে সে হলো সৌম্য। সৌম্য ও ঝুম দুজন দুজনকে খুব ভালোবাসে, কিন্তু সৌম্যকে ঠিক পছন্দ না ঝুমের বাবার। এই নিয়ে ঝুম ও ঝুমের বাবার অনেক তর্ক বিতর্ক হয়েছে, কিন্তু তাও তার বাবা সৌম্যকে কিছুতেই মানবে না। আর ঝুমও চায় না এত বছরের সম্পর্কে বিচ্ছেদ আনতে। তাই সবার চোখের আড়ালে আজ ঝুম এ বাড়ি ছাড়বে। যাওয়ার সময় সে নিয়ে যায় সৌম্যের দেওয়া প্রথম ছোট্ট উপহারটিও। হঠাৎই দরজায় ঝুমের ডাক পড়ে। দরজায় টোকা পড়তেই ঝুমের উদ্বিগ্নতা যেন আরো বেড়ে যায়। সৌম্যের ফোনটা রেখে দিয়ে ভাবতে লাগলো এবার কিভাবে সে সবার চোখ ফাঁকি দিয়ে বেরোবে। অস্থিরতায় ভুগতে থাকে ঝুম। তারপর বরের আগমনে যখন সবাই বরকে নিয়ে ব্যতিব্যস্ত, ঝুম সেই সুযোগটাই কাজে লাগালো। বাড়ির পেছনের দিকটা ছিল অন্ধকার। সেই পেছনের দরজা দিয়েই সে বেরিয়ে গেল। বাড়ির গেটটা খোলার সময় ঝুমের বুকটা যেন কেমন কেঁপে উঠল। যতই হোক, নিজের বাড়ি, নিজের বাবা মায়ের কথা মনে পড়তেই চোখের কোণায় জল চলে এলো তার। ছোটবেলার সমস্ত স্মৃতি যেন ঝড়ের মতো তার বুকটা তছনছ করে দিচ্ছে। কিন্তু তাও সৌম্যের কথা মনে করে পা বাড়ালো রাস্তার দিকে। প্রায় 2 ঘন্টা জার্নি করার পর সে হাইওয়েতে এসে পৌঁছালো। তারপর সৌম্যকে সে ফোন করলো। সৌম্য নাকি তার সঙ্গে এখানেই দেখা করবে বলেছে। ঝুম হাঁটতে হাঁটতে আরো এগিয়ে যায় সামনের দিকে, কিন্তু সৌম্যকে সে খুঁজে পায় না। আরো প্রায় 1 ঘন্টা অপেক্ষার পর সৌম্য তার সামনে আসে। সৌম্য দেখতে পায় ঝুমকে। সৌম্য ঝুমকে দেখা মাত্রই কাছে গিয়ে জড়িয়ে ধরে। ঝুমও যেন নিজের প্রাণ ফিরে পায়। স্বস্তির নিঃশ্বাস ফেলে সে। সৌম্য হঠাৎই তাড়াহুড়োতে বলে ওঠে, নিশ্চয়ই সারাদিনে তোমার কিছু খাওয়া হয়নি। আর এত রাতে এসব দামি গয়না পরে তুমি একা দাঁড়িয়েছিলে? ঝুম জানায়, তুমি তো আসতে দেরি করেছো, আমি তো সময় মতো কখন চলে এসেছি। সৌম্য ঝুমকে থামিয়ে বলে, হ্যাঁ ধুস, অনেক রাত হয়েছে, তুমি গয়নাগুলো খুলেই ট্রলিতে রাখো তো, আমি গাড়িতে রেখে আসছি। ঝুমুর সৌম্যের কথা বিশ্বাস করে সমস্ত গয়না খুলতে শুরু করে। হাতের বালা, কানের দুল, গলার হার, সমস্তটাই। ঝুমের হাতে থাকা ছোট্ট পুতুলটা সৌম্য টেনে ফেলে দিতে গেলে ঝুম তখন সৌম্যকে বাধা দিয়ে বলে, এটা ফেলো না, তোমারই দেওয়া এটা। সৌম্য জানায়, আচ্ছা বেশ, আমি ট্রলিটা রেখে তোমার জন্য কিছু খাবার নিয়ে আসছি, দাঁড়াও। এই বলে ঝুমকে দাঁড় করিয়ে রেখে সৌম্য গাড়িতে ট্রলিতে বলে এবং ড্রাইভারকে বলে এয়ারপোর্টের দিকে যেতে। ঝুম কিন্তু তখনও সৌম্যের অপেক্ষায় দাঁড়িয়ে। সৌম্যকে 1000বার ফোন করার পর সৌম্য ফোন ধরে বলে, সরি ঝুম, তোমায় নিয়ে আমি আমার বাড়িতে যেতে পারবো না। তোমার মতো মেয়ের সাথে প্রেম করা যায়, বিয়ে নয়। যা পাওয়ার আমি তা পেয়ে গেছি, টেক কেয়ার, বাই। এই বলে সৌম্য ফোন কেটে দেয়। ঝুম চিৎকার করে অনেক কথা বলতে গিয়েও কিছু বলতে পারে না সৌম্যকে, কিচ্ছু না। আবারও সৌম্যকে ফোন করলে তার ফোন সুইচ অফ বলে। এই পরিস্থিতিতে সে যে কি করবে কিচ্ছু বুঝতে পারে না। নিজের সমস্ত সাজ সে নিজেই নষ্ট করে ফেলে। কাঁদতে কাঁদতে ঝুম মাটিতে লুটিয়ে পড়ে। সে সৌম্যকে জানাতেই পারে না যে তার গর্ভে তাদের একরত্তি প্রাণ বেড়ে উঠছে। ঝুম এখনো যেন সৌম্যের কথাগুলোকে বিশ্বাসই করতে পারছে না, মেনেই নিতে পারছে না। এই একরত্তি প্রাণকে নিয়ে কোথায় যাবে সে? বাড়ি ফিরে যাওয়ারও তো তার মুখ নেই। কোথায় যাবে, কিভাবে জন্ম দেবে এই প্রাণের সে? এসব ভাবতে ভাবতেই পেছন থেকে একটা লরি এসে পিষে দিয়ে যায় ঝুমকে। তারপর বছর 10 কেটে গেছে। ওই রাস্তা দিয়ে
আর কেউ যাতায়াত করে না। কোনো বিয়ের গাড়ি তো সন্ধ্যার পর এই রাস্তায় প্রবেশই করে না। ঝুম নাকি মাঝরাত্রে এখন ওই রাস্তায় হেঁটে বেড়ায় ও একরত্তি প্রাণের জন্য কান্না করে। এই রাস্তায় কোনো বিয়ের গাড়ি এলে ঝুমের অশরীর দেহ গাড়ি থামিয়ে সাহায্য চায়, এবং সেই গাড়ি আর পৌঁছাতে পারে না বিয়ের স্থানে। এইভাবেই ঝুম সৌমের বিশ্বাসঘাতকতা ও তার একরত্তি প্রাণের হারিয়ে যাওয়ার প্রতিশোধ নিতে থাকে। অপেক্ষা করতে থাকে সৌমের গাড়ির অপেক্ষায়। কিন্তু এভাবে আর কতদিন, আর কত ছেলের প্রাণই বা কেড়ে নেবে ঝুম? সৌম নিজের প্রাপ্য শাস্তি কি কোনোদিনও পাবে না? ঝুমের আত্মার শান্তি কি কোনোদিনও হবে না?